অনেক হয়েছে, আর না। আর আমরা করোনার কাছে হার মানতে রাজি না। আমাদের হাতে পর্যাপ্ত করোনার টিকা আছে, মনে সাহস আছে, কেবল প্রয়োজন সচেতনতা। আমরা আর করোনার কাছে তরুণদের স্বপ্নগুলোকে ধ্বংস হতে দিতে পারি না। আমরা তরুণদের পাশে আছি, আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে আমার চেষ্টা। তরুণদের চেষ্টা যে সবসময় কেরিয়ার ভিত্তিক হতে হবে এমনটি নয়, বরং শখ পূরণের জন্য তাদের নানামুখী চেষ্টা থাকতে পারে। এই যেমন নারায়ণগঞ্জের তরুণদের শখ হলো কবুতর পালা। এই কবুতর নিয়ে শীত এলে তারা এমন এক ধরনের প্রতিযোগিতার উৎসবে মেতে ওঠে যেটা কিনা দেখার মতো। ওই প্রতিযোগিতায় দেখা যাচ্ছে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কবুতরগুলো এক জেলা থেকে আরেক জেলা হয়ে ঠিকই তাদের কাছে চলে আসে। কবুতরের রেসে অংশ নিতে খুব সকালে নারায়ণগঞ্জ শহর থেকে রামপুরার উদ্দেশ্যে রওনা হন একদল তরুণ। রেসে অংশ নেওয়া কবুতরগুলো রামপুরা থেকে ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাবে নারায়ণগঞ্জের গন্তব্যে। কার কবুতর সূর্যাস্তের আগে পৌঁছাতে পারে এটি নির্ধারিত হবে এই রেসে। কবুতরগুলোর খাঁচা খুলে দেওয়া মাত্র সবার দৃষ্টি আকাশপানে। শুরু হয় কবুতরগুলোর রামপুরা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা। ঢাকা থেকে এত লম্বা পথ পাড়ি দিয়ে নারায়ণগঞ্জের নির্দিষ্ট বাড়ির ছাদে কবুতরগুলো কিভাবে পৌঁছাবে সেই প্রশ্ন ছিল আশেপাশের মানুষের। জানা গেল রেসে অংশ নেওয়ার আগে কবুতরগুলোকে নানা ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেন সে গন্তব্য চিনতে ভুল না করে। প্রথমে ১ কিলো, ২ কিলো, ৫ কিলো এভাবে করে করে তো আমরা ছাড়ার পর কবুতর আমাদের যেখানে গন্তব্যস্থানে আমাদের একটা নির্দিষ্ট ক্লিউ দেওয়া থাকে, যেমন ২১ কিলো, ৩১ কিলো, এরকম আমরা আস্তে আস্তে 5 কিলো 10 কিলো করে ডাব দিই। ডাব দেওয়ার পর আমাদের যে কবুতরগুলো টিকে ওই কবুতরগুলো আমরা টুর্নামেন্টে দিই। রামপুরা থেকে ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর নাগাদ নারায়ণগঞ্জের সীমানায় ঠিকঠাক পৌঁছে যায় কবুতরগুলো। তাদের অনুসরণ করতে থাকে আমাদের ড্রোন। রেসে অংশ নেওয়া কবুতর মালিকরা চরম আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন কখন তাদের কবুতরগুলো বাড়ির ছাদে এসে নামবে। সব মিলিয়ে নারায়ণগঞ্জ শহরে এ যেন এক অন্যরকম ছাদ উৎসব। অবশেষে একে একে নেমে আসে কবুতরগুলো। রেসে অংশ নেওয়া কবুতরগুলোর প্রত্যেকটির গায়ে ছিল পৃথক নম্বর। সেটা দিয়েই প্রমাণিত হয় কবুতরগুলো ঠিকঠাক আসতে পেরেছে কিনা বা সেগুলোর মালিককে। লালটা হইল গিয়া রামপুরার থেকে, নীলটা হইল গিয়া মুন্সিগঞ্জ থেকে। এটা কিভাবে চিনে আসলো? এটা তো আমরা প্রথম আস্তে আস্তে ১ কিলো 2 কিলো করে আমরা চিনাইতে নিছি। তারপরে পরবর্তী ক্লাব থেকে আমাদের খেলা ছাড়া হয়েছে, আমরা তারপরে ডাইরেক্ট নিয়ে ছেড়ে দিয়েছি ২১ কিলোমিটার। কোনো কবুতর কি আসে না, এরকমও হয়? হ্যাঁ, মাঝে মাঝে অনেক কবুতরও মিস দেয়, আবার আসে কর্তারিরা। যেগুলো আসে এইগুলাকে পরবর্তীতে কিভাবে মূল্যায়ন করেন আপনারা? এরা বিভিন্নভাবে মূল্যায়ন করা যায়, আবার বিভিন্নভাবে রেসে আরো দূরে যায় আস্তে আস্তে। এটাকে বিক্রি করা যায় তখন অনেক অনেক দামে বিক্রি করা যায়। অবশেষে খুঁজে পাওয়া গেল বিজয়ীকে। জানা গেল এর আগে প্রতিযোগিতায়ও মুন্সিগঞ্জ থেকে তার কবুতরগুলো রেসে একইভাবে প্রথম হয়েছিল। আমাদের টুর্নামেন্ট শুরু হয়েছে ২১ কিলোমিটার টু সাইড। প্রথম দিন ছাড়া হয়েছে মুন্সিগঞ্জ থেকে। আমার কবুতর প্রথম বাসা আসছে 11 পিস। তারপর হচ্ছে রামপুরা তৃতীয় দিন, যে রামপুরা তৃতীয় দিন কবুতর ছাড়া হয়েছে, ওই দিনও আমার 11 কবুতর সবার আগে বাসা আসছে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য থাকে কবুতর নিয়ে নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিনের ঐতিহ্য তরুণদের মাধ্যমে বাঁচিয়ে রাখা। কবুতর আপনার মুরব্বিরা আগে পালছে, তাদের থেকে আমরা শিখছি, তাদের থেকে আমাদের দেখা শিখা। আর কবুতরের জাতের ভিতরে ভালো রেজাল্ট করে গিরিবাজ জাতগুলির ভিতরেই। এলাকার মানুষ বলছিলেন কবুতর এমন এক মায়ার পাখি
যার মায়ার মাঝে কিশোর তরুণরা ডুবে থাকে বলে খারাপ নেশা তাদেরকে স্পর্শ করতে পারে না। তারা বাজার লাইনে যেতে পারে না, কারণ কবুতরকে সকালে উড়াতে হয়, হ্যাঁ বিকালে খাওয়াতে হয়, আটকাতে হয়। তারা এই কবুতর নিয়ে এই সময়টা কাটায়। অতএব কবুতর যারা পালে তারা কখনোই নেশাগ্রস্ত হবে না। সুন্দর কিছু দেখতে কিংবা দেখাতে কার না ভালো লাগে, কিন্তু এই সুন্দর দেখাতে গিয়ে আমরা যে কত বড় ক্ষতি করছি সেটা কি আমাদের জানা আছে? এই যেমন বাজারে গিয়ে যে কৃষিপণ্য দেখতে সুন্দর না সেটা আমরা কিনতেই চাই না। ক্রেতাদের এমন মানসিকতার সুযোগ নিয়ে মাঠ পর্যায়ে কৃষিপণ্যকে সুন্দর দেখানোর জন্য এমন সব কাজ করা হচ্ছে যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ। বিষয়টি আরও পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আমরা এসেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। মানুষ সুন্দরের পূজারী, কিন্তু এটা এমন এক সুন্দর যার মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু অসুন্দর। প্রসঙ্গটি শুরু করা যেতে পারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের একজন তরুণ শিক্ষককে দিয়ে। কৃষক পর্যায়ে যে ধরনের হার্বিসাইড, পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করে থাকি, এটা কিন্তু আমাদের ফসলের জন্য বা আমাদের শস্যের জন্য অনেক ক্ষতির একটি মাত্রা তৈরি করে। হয়তো আমরা বাজারে অনেক সুন্দর একটা সবজি পাচ্ছি, দেখতে সুন্দর বা কোয়ালিটি অনেক সুন্দর, পরিষ্কার, দাগমুক্ত এ ধরনের সবজি আমরা পাচ্ছি, কিন্তু সেটার পিছনে যেই পরিমাণে পেস্টিসাইড, হার্বিসাইড বা ইনসেকটিসাইড ব্যবহার করা হচ্ছে, যার কারণে এই ফসলটিকে আমরা অনেক সুন্দর পর্যায়ে বাজারে পাচ্ছি, যেটি সম্পর্কে আমাদের ভোক্তা সমাজ কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল নয়। তা আমি চিন্তা করি বা আমরা মনে করে থাকি, যদি আমাদের ভোক্তা পর্যায় থেকে যদি তাদের এই যে টেন্ডেন্সি বা তাদের যে এই যে একটি ধারণা যে অনেক বেশি সুন্দর যে ফসলটি বা অনেক বেশি দেখতে সুন্দর যে সবজিটি, সেটি হয়তো অনেক বেশি নিউট্রিশিয়াস বা অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ, এটি কিন্তু সব ক্ষেত্রেই তা নয়, বরং অনেক ক্ষেত্রে এটি একটি অনেক বড় একটি ক্ষতির কারণ। তার কথার সূত্র ধরে এবার আমরা যাব ওই বিভাগের আরেক শিক্ষকের কাছে। তিনি তুলে ধরলেন সুন্দরের পেছনে ছুটতে গিয়ে প্রতিদিনের ভাত কিংবা রুটিকে কিভাবে আমরা পুষ্টিশূন্য করে ফেলছি। চাল কিংবা গমের মূল পুষ্টি থাকে এর উপরের অংশে, যা মেশিন দিয়ে ছেটে ফেলা হয় ভাত এবং রুটিকে সুন্দর দেখানোর জন্য। চালের মধ্যে যে আমরা বা ধানের মধ্যে বলে থাকি যে 7 থেকে 7.5% প্রোটিন থাকে, এই সোর্সটা কিন্তু ম্যাক্সিমাম এখানে থাকে। তাছাড়া আমরা যে ভিটামিন B1, B2 বা এই ধরনের আরও কিছু মিনারেলস থাকে, এটা অনেকটা উপাদানেই এই প্রাথমিক লেয়ারটাতে থাকে। আমরা অনেক সময় বলে থাকি রাইস ব্রেন অয়েল, এই রাইস ব্রেন অয়েলের এই অয়েল অংশটাও কিন্তু এই উপর উপাদানটাতে থাকে। তো আমরা বর্তমানে দেখা যাচ্ছে যে বাজারে কিছু কিছু চাল পাওয়া যায় যেটা অনেক পলিশিং করা, অনেক মসৃণ থাকে। এই জিনিসটা কিন্তু আসলে এই যে আমাদের উপরের যে উপাদানটা আমাদের শরীরের জন্য বেশি উপকারী, সেটা কিন্তু চলে যায়। গমের ক্ষেত্রে যেটা হয় যে গমের যখন উপরের আবরণ সহ আমরা মিলিং করি, তখন গমটা কিছুটা লালচে বা কালচে ভাব হয়। যেহেতু গমের কালারটা একটু ব্রাউন কালার, তো ওই গমটা এরকম ব্রাউনিশ কালার হয়। দেখা যায় ওই গমটার যে আটা হয়, ওই আটাটা সকলের কাছে আকর্ষণীয় থাকে না, সাদা হতে হবে, পরিষ্কার হতে হবে। তো এই পরিষ্কার করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের যে প্রোটিন সোর্স যেটা থাকে, ওইটা কিন্তু আমরা সরিয়ে ফেলতেছি। কৃষি নিয়ে পড়ালেখা করা এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সাথে চলে দীর্ঘ এক আড্ডা। ওই আড্ডায় একটা বিষয় খুবই স্পষ্ট, কেউ যদি কৃষি নিয়ে সাধারণ কিছু পড়ালেখাও করে তবে সেও জানতে পারবে সুন্দর আর তরতাজা কৃষিপণ্য খুঁজতে গিয়ে আমরা আসলে নিজেদের কতটা ক্ষতি করছি। ক্রেতারা এই বিষয়ে কিছু কিছু ধারণার অভাব থাকে, তাদের জ্ঞানের অভাব থাকে, যে তারা মনে করছে যে একটা তাজা সবজি, সেটা হচ্ছে ক্ষেত থেকে নিয়ে আসা হলো, সেটা যদি আমি খাই তাহলে সেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে। কিন্তু যে ব্যাপারটা থাকে যে তারা জানে না যে এই সবজিটাকে প্রোডাকশনের সময়, অর্থাৎ যখন ফার্মিং করা হয়েছে তখন কিছু পেস্টিসাইড ব্যবহার করা হয়, যেটার একটা টাইম পিরিয়ড থাকে, রেসিডুয়াল ইফেক্ট থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে ওই কীটনাশকটা সহনীয় পর্যায়ে চলে আসে মানবদেহের জন্য। কিন্তু তার আগে যদি সেটা হচ্ছে কনজিউম করে ফেলা হয় তাজা মনে করে, তাহলে কিন্তু এটা ক্ষতির কারণ হবে মানুষের। আজকে আমরা তরুণরা যদি চিন্তা করি, আমার বাজার থেকে ছিদ্রওয়ালা যে বেগুনটি, সেটি আজকে আমি কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে না আসা যে মানসিকতাটা, সেটা আমি দূর করে ফেলবো। তখন কিন্তু দেখা যাবে যে আমার কৃষকের সেই ছিদ্রওয়ালা বেগুনটিকে দূর করার জন্য তার যে কীটনাশকটি দিতে হতো, সেই মানসিকতাটাও কিন্তু তার সেক্ষেত্রে দূর হয়ে যাচ্ছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটাকে সুন্দর করার জন্য, সেটা সুন্দর হলেই সেটা আমাকে খেতে হবে এবং তাহলে আমার পুষ্টিগুণ বেড়ে যাবে, আসলে এটা একদমই
আমাদের একটা ভুল ধারণা। আমি খুব কালারফুল ভেজিটেবল মানে যে সেটা হেলদি বা সেটা খুব টেস্টি হবে তা না। না, অবশ্যই না। ওটা তার নিজস্ব কালার বা নিজস্ব যে একটা গঠন, নিজস্ব শেপ থাকে, নিজস্ব কালার থাকে একটা ভেজিটেবলের, সেই অনুযায়ী থাকে, তাহলে সেটা আমাদের পারফেক্ট। কিন্তু তার চেয়ে ফল, ভেজিটেবল, বিভিন্ন ধরনের শাক সবজি, এগুলো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি শাকেও কিন্তু কালারগুলো ইউজ করে, যেগুলো আমরা পরবর্তী বাজার করতে গিয়ে না বুঝতে পেরে যখন হচ্ছে গৃহিণী পর্যায়ে যায়, কাটাকাটি বা ধোতে যায়, তখন দেখা যাবে কালারগুলো কিন্তু বেরিয়ে আসছে। কেবল সুন্দর হলেই হবে না, শাকসবজি কিংবা ফলমূলকে হতে হবে আকারে বড় আর হৃষ্টপুষ্ট, তবেই ক্রেতার আস্থা। এতে আমরা কি হারালাম সেটা নিয়ে চিন্তা করারও সময় থাকে না ক্রেতাদের। কলার স্বাদ আগে একরকম ছিল, এখন আরেক রকম আসছে, কিন্তু হ্যাঁ প্রোডাকশন বাড়ছে, কিন্তু আমাদের স্বাদের জায়গাটা নষ্ট হচ্ছে। একটা সময় টমেটো একটা স্বাদের ছিল, এখন সেটা নাই। আবার হচ্ছে যে সবজির ক্ষেত্রেও যদি বলি, স্পেসিফিক অনেক সবজি আছে যেগুলো আগে একটা স্বাদ ছিল, এখন সেটা নাই। হাইব্রিডাইজেশনের জন্য যেটা হয় যে আমাদের স্বাদের যে ঐতিহ্যটা, শৈল্পিক যে একটা স্বাদ আমরা পেতাম আগে, এই জিনিসটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এসব মেধাবী শিক্ষার্থী আর শিক্ষকদের সাথে কথা বলে একটা বিষয় খুবই স্পষ্ট, ক্রেতাদের সুন্দরের প্রতি অতি আকাঙ্ক্ষা নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে বড় একটি বাধা। এই পর্যায়ে থাকছে আওয়াজ তোলো। শেষ পর্যন্ত শিশু দুটিকে বাঁচানোই গেল না। ইংরেজি নতুন বছর বরণ করার রাতে তাদের মরণ হলো আতশবাজি আর পটকার শব্দে, এমনটাই বলছেন তাদের বাবা মায়েরা। আবার আমরা ওই উৎসবের রাতে দেখেছি আকাশে আতশবাজির খেলা চলছে আর নিচে অসংখ্য বাড়িঘর আগুনে পুড়ছে। আমরা এই উৎসব সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলতে চাই, আমরা সচেতন করতে চাই আমাদের তরুণ সমাজকে। হাসি দাও, হাসি দাও। কিছু বলো। শিশুটির হাসি খুশি জীবন আর চিকিৎসকদের আশ্বাস, এই দুয়ে মিলে তার বাবা মা শতভাগ নিশ্চিত ছিলেন তাদের শিশু তানজিম খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। তোমার আব্বুর নাম কি? আব্বুর নাম জানো না? আমি কি হই তোমার? চিকিৎসকরা নিশ্চয়তা দিয়ে বলেছিলেন কেবল একটি অপারেশন হলে হার্টের ছিদ্র নিয়ে জন্মানো শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। সেই অপারেশনের আগ পর্যন্ত তাদের কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এই যেমন হঠাৎ কাশি না ওঠা কিংবা প্রচণ্ড শব্দে কেঁপে না ওঠা। চিকিৎসকদের সেই পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করতেন তানজিমের বাবা মা। কিন্তু এমন পরিস্থিতিতেই এলো ইংরেজি বর্ষবরণের 31st নাইট নামের ভয়ঙ্কর এক উৎসবের রাত। প্রায় 12টা পর্যন্ত মোটামুটি বেশ সাউন্ড, এই 12টার 1-এর পর থেকে আমরা জানি তখনই মূলত উৎসবের শুরুটা হয়। বর্ষবরণ উৎসব যেটাকে বলে আর কি, ওই উৎসবের 12টা বাজার 1 মিনিট থেকেই মুহুর্মুহু আওয়াজ, চারিদিকে বিকট শব্দ, আতশবাজি। ওর আম্মু বলতেছে বাবু তো ভয় পাইতেছে। আমি খেয়াল করে দেখলে আসলে ও কেমন একটু ক্যাবে ক্যাবে উঠতেছে। ওর চোখে মুখে একটা মানে বিরক্তি বা একটা কষ্টের একটা ছাপ আমরা দেখছি। ওই রাতে কাঁপতেছে, ভয় পাচ্ছে, আতঙ্কিত হইতেছে। তো ওর আম্মু আর আমি ওইভাবে জড়ায় ধরে রাখছি যাতে সাউন্ডগুলো না পাই। এইভাবে প্রায় আমাদের একবার ছাড়তেছি, ধরতে যখনই ছাড়ি তখনই হয়তো দেখি বাইরে থেকে একটা আওয়াজ আসছে, আবারও জড়ায় ধরি। কান তো আর চেপে ধরে রাখা সম্ভব না, বাচ্চা ছোটো মানুষ। একটা বড় মানুষ হলে সে হয়তো তার কষ্টের কথা আমাদেরকে বলতে পারতো, কিন্তু সে বলতে পারে না। বাকি বাবা মা হিসেবে আমরা এতটুকু উপলব্ধি করতে পারতেছিলাম যে ওর অনেক কষ্ট হচ্ছে। এরপর থেকেই মূলত শ্বাসকষ্টটা শুরু হয়। আমরা ওকে 2টা 2:30 পর্যন্ত এইভাবে নিয়ে রাখি। এরপর থেকে যে শ্বাসকষ্টটা শুরু হয় আর কখনোই শ্বাসকষ্ট বন্ধ হয় না। সেই রাত যেন আর শেষই হতে চায় না। পটকার প্রচণ্ড শব্দে অসুস্থ হয়ে পড়া তানজিমকে সকালেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা শিশুটির অবস্থা দেখে আঁতকে ওঠেন। প্রথমে আইসিইউ, তারপর লাইফ সাপোর্টে, তারপর সেদিন সন্ধ্যায় না ফেরার দেশে। চোখের সামনে কোলের শিশুর এমন মৃত্যু কি করে মেনে নেবে বাবা মা? তার মায়ের অবস্থা আমরা স্বাভাবিকভাবে সবাই বুঝবো যে আসলে মায়েদের কষ্টটা বাবাদের চাইতে অনেক বেশি। যেহেতু ছোট বাচ্চা বুকে ছিল, তার বুকটা খালি এখন। আলী আমারে বারবার বলে যে আশেপাশের কারো কাছে একটা বাচ্চা নিয়ে এসে দাও। আমি 3 দিন 3টা বাচ্চা নিয়ে এসে দিছি। গতকালকেও একটা বাচ্চা নিয়ে এসে ওর কোলে দিছি। আমি ওর মুখে একটু হাসি দেখছি, এছাড়া আমি অন্য কোনো সময় ওর মুখে এখন হাসি দেখি না। ও যখন শুতে যায় সারা রাত ঘুমায় না, কালকে সারা রাত ঘুমায় নাই।
একটু আগে বাবুর ওই কোলবালিশের কাভারটা খুলতেছে, কোলবালিশ জড়ায় ধরে কাঁদতেছে, মাঝে মাঝে সারা রাত কোলবালিশ জড়ায় ধরে নিয়ে শুয়ে থাকে। ওর যে ব্যবহার করা যে কাপড় চোপড়গুলো আছে এগুলো নিয়ে কান্নাকাটি শুরু করে। আরেকটি ঘটনা ভৈরবে। ইংরেজি বর্ষবরণের ভয়ঙ্কর সেই উৎসবের রাতে পটকার শব্দে শিশুটি এতই ভয় পায়, দিশেহারা হয়ে সে মায়ের কোলে যেতে গিয়ে গরম পানির ওপর লাফিয়ে পড়ে। ওদিন আমাদের বাড়িতে আপনার আমি রান্না করতেছিলাম, আমার রান্নার রুমেও আমার বাচ্চা বাইরে খেলতেছিল। পরে মানে সাইডে পানি ছিল, পরে ও বাচ্চা আতশবাজি যখন ফুরানো হয়েছিল তখন ও বয়ে ভিতরে গিয়া আপনি পড়ে গেছে, ভিতরে পানি কাত হয়ে ও শরীরে পড়ে গেছে। মানে ও তখন যে আমার কিরকম লাগছিল আমি দুঃখ প্রকাশ করতে পারবো না। আতশবাজির কারণে যে আমার বাচ্চা এরকম হবে আমি কখনো চিন্তা করি না। ভাবা যায় আদরের কোলের শিশুটি হাসপাতালে পোড়া শরীর নিয়ে 8 দিন ধরে কাতরাচ্ছে। এমন একটি দৃশ্য তার মাকে দেখতে হয়েছে। চোখের সামনে দেখতে হয়েছে উৎসবের রাত কিভাবে তার আদরের শিশুটিকে মেরেই ফেলেছে। মৃত্যুর সাথে 7টা দিন আমার ছেলে কিভাবে কষ্ট করছে সেটা আমি নিজে দেখছি। মানে কি পরিমাণ যে ও কষ্ট করে গেছে। পরে বৃহস্পতিবার রাত্রে আইসিইউতে নেওয়া হয়েছিল। আইসিইউতে ও 4-5 ঘন্টা ছিল। পরে আমরা বাইরে ছিলাম, বলতেছে তখন আসে খবর যে আপনার ছেলে আর নাই। তখন আমার কলিজা ভিতর থেকে ফাইটাইছে যে আমার কলিজা যেমন ছিঁড়া কেউ লয়ে গেছে, আমার এরকম অবস্থা হয়েছিল। একটা মার সন্তান যখন চলে যায় তখন মার ভিতরে যে কিরকম হয় এটা একমাত্র মাই জানে। চিকিৎসকরা বলছেন এবার ইংরেজি বর্ষবরণের রাতে যেভাবে উচ্চ শব্দে পটকা ফোটানো হয়েছে তাতে আরও অনেকেই অসুস্থ হয়েছেন, যা হয়তো জানা যাচ্ছে না। বিদ্যুতের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে দেখা যায় যে সমস্ত বৃদ্ধ মানুষ হার্টে আক্রান্ত বা হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছেন অথবা তারা বিভিন্ন মানসিকভাবে ভুগছেন, তাদের জন্য এই শব্দটা, এই বিকট শব্দটা তাদের জন্য অত্যন্ত খারাপ হয়ে দেখা দেয় এবং তারা ভীতির জন্য অনেক সময় দেখা যায় হার্টের সমস্যাটা আবার হার্ট অ্যাটাকে রূপান্তরিত হয়ে ওই সব মানুষটার সাথে সাথে মারা যেতে যার যার মতো করে মানুষ এগুলি করে থাকে। তো এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে যে এর থেকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এগুলি সচেতন হলে এবং সব মহল যদি আইনের শ্রদ্ধাশীল তাহলে এটা বন্ধ করা সম্ভব। 31st নাইটে একদিকে পটকার মুহুর্মুহু বিকট শব্দ, অন্যদিকে আকাশের রেকর্ড আতশবাজি, ফানুস ওড়ানো। আকাশে ফানুস উঠছে আর নিচে অসংখ্য বাড়িঘর পড়ছে। এটাকে তাহলে আমরা কি বলবো, উৎসব নাকি উৎসব সন্ত্রাস? ফানুস এসে এসে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় পড়তেছিল, এখানেও একটা পড়ছে। পড়ার পর জাস্ট 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে মানে এটা দাও দাও মানে লিলিহ্যান শিকা তৈরি হয়ে গেছে। এটা আমরা চোখে দেখলাম। এখানে আপনার পানি দিয়ে যে এটা নিভাবো সেটারও সুযোগ ছিল না। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের পর্যবেক্ষণ বলছে মাত্রাতিরিক্ত আতশবাজিতে ইংরেজি বর্ষবরণের রাতে আগের রাতের তুলনায় 33% বেশি বায়ু দূষণ হয়েছে। যতই নিষেধাজ্ঞা দেওয়া হোক, আগামীতে পটকা, আতশবাজি এবং ফানুস ওড়ানো আরও যে বাড়বে না তার কি নিশ্চয়তা আছে? বরং ওই 31st নাইটের 2 সপ্তাহের ব্যবধানেই সাকরাইন উৎসবের নামে আবারও দেখা গেল পটকা ফোটানো, আতশবাজি, ফানুস ওড়ানোর দৃশ্য। এটি ভয়ঙ্কর একটি সমস্যা। এই ওষুধ মৃত্যু ঝুঁকি বাড়িয়ে হলেও কার্যক্ষমতা দেখাতে পারে। মৃত্যু ঝুঁকির বিষয়টি দেখা যাচ্ছে না, কিন্তু ওষুধের ক্ষমতা সেটি ঠিকই দেখা যাচ্ছে। আর সেটি দেখে অসংখ্য মানুষ ফার্মেসিতে গিয়ে কোনো রকম প্রেসক্রিপশন ছাড়া ওই ওষুধ কিনে গ্রহণ করছেন। আবার এই ওষুধ বিক্রি হচ্ছে ফুটপাতে এখানে সেখানে বিচিত্র সব নামে, যেই ওষুধে মিশানো হয় ভায়াগ্রার উপাদান।
রাস্তাঘাটে এখানে সেখানে যৌন শক্তির ঔষধ বলে যা বিক্রি হচ্ছে সেগুলো সত্যিকার অর্থে কাজ করে কিনা তা জানতে চাওয়া হয় কয়েকজন বিক্রেতার কাছে। যৌন শক্তি বর্ধক বলা হচ্ছে, এটাতে কি আসলে কাজ হচ্ছে কিনা? অবশ্যই কাজ হবে, বলছে যে কাজ না হলে তার মনে করেন আবার আসতো না। এই যে বলা হচ্ছে তাদের যৌন শক্তির ওষুধ কাজ করে, এখানেই আসল রহস্য লুকিয়ে আছে, যে রহস্যের উদ্ঘাটন করা হয়েছে ল্যাব টেস্টে। সারা দেশে মাদকসহ যেসব উত্তেজক দ্রব্য বিক্রি বা উদ্ধার করা হয় সেগুলোর নমুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে ঢাকার কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে নিয়ে আসা হয়। সেখানে নিয়ে আসা রাস্তাঘাটের এসব ওষুধের মধ্যে পাওয়া গেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যৌন রোগের ওষুধ ভায়াগ্রার উপাদান। আমরা দেশে আমরা অনেকবার দেখেছি এরকম ধরনের বিভিন্ন হালুয়া বা বিভিন্ন হার্বালের মধ্যে এটা আছে, আর ভায়াগ্রার উপাদান মানে সিলডানাফিল সাইট্রেট। আর এটা মূল নিয়ন্ত্রণকারী সংস্থা আছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সেক্স উত্তেজনা পৃথিবীতে যত ওষুধ উৎপাদন হয়েছে তার মধ্যে আছে সিলডানাফিল সাইট্রেট আর ভায়াগ্রা তথাকথিত। এইটা হচ্ছে সবচেয়ে 99% পোটেন্ট। ওরা করে কি, এই ট্যাবলেট গুঁড়া করে হালুয়ার সাথে মিশায় দেয়, বা এই ট্যাবলেটের পাউডারটাকে ইয়ের মধ্যে মিশায় দেয় বিভিন্ন ধরনের হার্বাল ওষুধের মধ্যে, যে আপনি স্বপ্নে পাইছি, এটা আমি কামাখ্যাতে আনছি, আমি হিমালয়ের থেকে আনেছি, এরকম ধরনের দিয়ে। কিন্তু মূল উপাদান কিন্তু ওরা ফার্মেসির থেকে ওই ভায়াগ্রা মানে ভায়াগ্রার উপাদান ট্যাবলেটটা মিশাই দেয়। অতএব ওইটাতে নিশ্চয়ই কাজ হয়, সেজন্য মনে করে তখন মুখে মুখে ওই লোক বাজারে এসে বলে, হ্যাঁ রে ওই কবিরাজের ওষুধটাকে, ওই হেকিমের ওষুধটাকে আমার কাজ হয়েছে। আসলে তো বিশেষ এটা মূল হচ্ছে ফার্মাসিউটিক্যালস ওষুধ, এটি ভায়াগ্রার ট্যাবলেটটা সে মিশাইছে, সেটা তো সে স্বীকার করছে না। যে খায় পারো সে হয় ভবের মরদ। মরদ যদি হতে চাও টনকে টন খাবেন। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। হার্ট অ্যাটাকের মতো অন্যান্য ঝুঁকির কথা চিন্তা করে বাজারে ভায়াগ্রা আদৌ বিক্রি করা যায় কিনা এই নিয়ে সারা বিশ্বে চরম বিতর্ক ছিল। সেই ভায়াগ্রা রাস্তাঘাটে এভাবে যদি যৌনশক্তির ওষুধের নামে বিক্রি করা হয় তাহলে সেটা যে কত বড় বিপদের কারণ, এমনটাই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন শিক্ষক। বেশি মাত্রায় মিশালে তো ওটা আপনার আরও বেশি ক্ষতিকর। যদি র্যান্ডমলি, যেমন আমার ডোজ হয়তো 50 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম ডোজ আছে ফর এক্সাম্পল, তো এই মাত্রা থেকে যদি বেশি দিয়ে ফেলে, 200 মিলিগ্রাম বা আরও বেশি দিয়ে ফেলছে, আমি জানি না মাত্রা, তাহলে তো ওটা আমার জন্য তো বা পেশেন্টের জন্য বা যে গ্রহণ করবেন তার জন্য তো মারাত্মক ক্ষতিকর। কারণ এটা তো এমনি অ্যারিথমিয়া বাড়িয়ে দেয় বা কার্ডিয়াক এগুলো বাড়িয়ে দেয়, মানে প্যারামিটারগুলো বাড়িয়ে দেয়, মারাও যেতে পারে, যে কোনো সময় তার দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তাঘাটে যৌনশক্তির ওষুধের মধ্যে ভায়াগ্রার উপাদান যে মিশিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়টি বিক্রেতারা জানেন না, এমনটি ভাবার কোনো কারণ নেই। এটা কি আপনারা জানেন এগুলোর মধ্যে অনেক সময় ভায়াগ্রার উপাদান মেশানো হয়, এটা কি জানেন কিনা যেখান থেকে নিয়ে আসেন? আমরা তো জেনে আনি, তারপরে ভায়াগ্রার উপাদান যেগুলো আছে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরে কিছু কাস্টমার আছে ওই ধরনের ওষুধ চাইলে আমরা তাদের জন্য আনি সাধারণত। হ্যাঁ, কাস্টমার ঝুঁকিপূর্ণ হলো নিয়ম বলে দেই। ভায়াগ্রা জাতীয় ওষুধগুলো 3 দিনের পূর্বে খাওয়া যায় না। আজকে কেউ খাইলে মন চলে 3 দিন পরে খাওয়া যায়। সেক্ষেত্রে আপনার শরীরের আপনার যে ঘাটতিটা আছে ওটা পূরণ হলে আর ক্ষতি হয় না। কেবল রাস্তাঘাটে কেন, এখন এইসব যৌনশক্তির ওষুধ ওপেন অনলাইনেও বিক্রি হচ্ছে। পাড়া মহল্লার ফার্মেসিগুলোতেও সরাসরি ভায়াগ্রা বিক্রি হচ্ছে কিনা সেটা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। কেননা এই দেশে প্রেসক্রিপশন ছাড়া যে কোনো ওষুধ খুব সহজেই ফার্মেসি থেকে কিনে নেওয়া যায়, আর সেটাই যদি হয়ে থাকে তাহলে ভায়াগ্রা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ফার্মেসি থেকে নিবে উইদাউট প্রেসক্রিপশন যদি কেউ কেনে, ঝুঁকিপূর্ণ তো, কারণ আপনাকে ফিজিশিয়ান সাজেস্ট করবে আপনার হার্টের প্যারামিটার ঠিক আছে কিনা, আপনার অন্যান্য ব্লাড প্যারামিটার ঠিক আছে কিনা, সেগুলো অ্যাসেস করার পরে ফিজিশিয়ান আপনাকে তখন প্রেসক্রাইব করবে যে ঠিক আছে আপনার এই ওষুধটা আপনি এই মাত্রায় গ্রহণ করতে পারেন। কিন্তু এটা যদি না করে আমি জাস্ট সেলফ ইয়েতে মানে আমার সেলফ ইয়েতে আমি কিনে ফেলি এটা ফার্মেসিতে গিয়ে, ফার্মেসি দিয়ে দিচ্ছে, কারণ তার তো মুনাফা, বেচতে পারলে তার লাভ, এটা তো নিষিদ্ধ, তারপর সে বেচতেছে, এটা ক্ষতিকর। এখন যে কোনো লোক যায় যদি বলে যে ভাই আমি সংসারে অশান্তিতে আছি, আমি পারতেছি না, আমাকে দেয়, সে কিন্তু আমি কিন্তু বড় হার্টের রোগী, আমি না হার্টের জন্য নাইট্রেট জাতীয় ওষুধ খাচ্ছি, আমি যদি ওই ভায়াগ্রা রাতে খাই, আমি তো মানে আমার প্রেশার তো এত ডাউন হয়ে যাবে এবং এত মাথা ব্যথা বা ডিজিজ হবে, অন্যরকম শারীরিক কমপ্লেক্সন, আমি মারাও যেতে পারি। এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত, প্রেসক্রিপশন ব্যতীত যে ওষুধ বিক্রি হয় সেটা তো নিশ্চয়ই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কারণ চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ধরনের ওষুধ খাওয়া উচিত না, বিক্রি করা উচিত না।
আর এসব কারণেই আমরা অবৈধভাবে যৌন শক্তির ওষুধের বিরুদ্ধে আওয়াজ তুলতে চাই, সচেতন করতে চাই তরুণ সহ সব বয়সের মানুষদের। এই পর্যায়ে থাকছে মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনার সেগমেন্ট মন কি যে চায়। এটি এমন এক সমস্যা যেখানে ব্যক্তি অনর্গল মিথ্যা কথা বলতেই থাকে। প্রয়োজন থাকুক বা না থাকুক, মিথ্যা তাকে বলতেই হবে। তার এই মিথ্যা আশপাশের মানুষ যেমন ধরতে পারে না, ঠিক তেমনি সে নিজেও অনেক সময় উপলব্ধি করতে পারে না। মিথ্যার বিষয়টি যেন তার রক্তের মধ্যে মিশে থাকে। বিচিত্র এই সমস্যাটিকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে প্যাথোলজিক্যাল লায়ার। কেমন আছেন দর্শক? আশা করছি ভালো আছেন। আজকেও প্রথমে শুরু করব দুটা কেস দিয়ে। 28 বছরের একজন তরুণ 1 বছর হয় বিয়ে করেছেন। এখন একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ওনার ওই যে তরুণ, তার পরিবারের সদস্যরা আমার সাথে যোগাযোগ করেছেন। তারা বলছেন হঠাৎ করে ওই তরুণ তার শ্বশুর বাড়ির কাছে অনেক বেশি অপ্রাসঙ্গিক মিথ্যা কথা বলছেন, যেখানে কোনো মোটিভ নেই, কোনো জরুরি না, কিন্তু তার পাস্ট হিস্ট্রিকে সে অনেক গ্লোরিফাই করে অনেক মিথ্যা কথা বলেছে এবং দুই পরিবারের মধ্যে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। এটা একটা সিচুয়েশন। আরেকজন তরুণী আমার কাছে এসেছেন। ওনার যে কোনো কারণে প্রথমে একটি ডিভোর্স হয়েছে, আরেকটি সম্পর্কে উনি আছেন। ওনারা দুজন এসেছেন কাপল কাউন্সেলিংয়ের জন্য আমার কাছে। সেখানে ওনার পার্টনার আমাকে রিপোর্ট করেছেন যে ওই তরুণী অনেক বেশি মিথ্যা বলেন, যে জায়গাটাতে আসলে কোনো প্রয়োজন নেই। হয়তো উনি ওনার কলিগদের সাথে কোথাও খেতে গিয়েছেন, সেই জায়গাটাকে উনি মিথ্যে করে বলছেন যে উনি যাননি। তো এই যে ওনাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হচ্ছে, একটি ট্রাস্টের সম্পর্ক, সেই জায়গাটাতে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে এই অনর্থক অহেতুক মিথ্যা কথা বলার জন্য। কোনো একজন ব্যক্তি যখন কোনো ইন্টেনশন ছাড়া, কোনো মোটিভ ছাড়া মিথ্যা বলে, তাদেরকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। কোনো একটা কিছু হয়তো পাওয়ার জন্য, কোনো একটা উদ্দেশ্য নিয়ে হয়তো মানুষ মিথ্যা বলছেন, সেটা এক ধরনের মিথ্যা। আর প্যাথোলজিক্যাল লায়ার যারা, তারা হচ্ছে নিজের কোনো একটা গল্প অনেক বড় করে বলেন, যেখানে জরুরি না। হয়তো কখনো সে বলেন যে কোনো একজন ফেমাস ব্যক্তির সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে, তার ছোটোবেলার কোনো একটা গল্প বলছে, যেখানে সে সেটাকে অনেক বড় করে বলছেন। হয়তো তার কোনো একটা স্ট্রাগল ছিল, সেটাকে সে এক্সাজারেট করছে, অনেক বড় করে বলছে যে আমার জীবনে এত এত বেশি কষ্ট ছিল। বা এখনও তার জীবনের কোনো কোনো অংশকে সে খুবই উদ্দেশ্যহীনভাবে অনেক বানিয়ে গল্প বলেন, অনেক ডিটেইলে মিথ্যাটা বলেন, যেটা আবার মানুষ কিন্তু বুঝতে পারে। লক্ষ্য করেছেন কখনো কখনো বন্ধু মহলে কিন্তু দুই একজনকে আমরা হয়তো পেয়ে যাই যে হয়তো অনেক বেশি বেশি গল্প করে, তাকে নিয়ে হয়তো মানুষ পিছনে হাসছে। এই সমস্যাগুলো কিন্তু মূলত তরুণদের মধ্যে বেশি দেখা যায়। সাধারণত যাদের 18 থেকে 21 বা 22 বছর, তাদের মধ্যে বেশি দেখা যায়। এই সময়টা কিন্তু একটা ট্রানজিশন। এই সময়টাতে সে কী করছে, একজন মানুষ তার প্রফেশনাল লাইফে চলে যাচ্ছে এবং একই সাথে কি হচ্ছে, এই সময়টাতে কিন্তু সে একটা জীবনে তার জীবন সঙ্গী খুঁজে নিচ্ছে। তো সেই জায়গাটাতেই যদি তার মধ্যে এই ধরনের মানসিক সমস্যা থাকে, সেটা কিন্তু পরবর্তীতে একটি জটিল সমস্যা তৈরি করবে। সুতরাং যখন আমার চারপাশে বা আমার পরিবারের কারো মাঝে যদি আমি এই ধরনের সমস্যা দেখতে পাই, তাহলে আমাদের উচিত হবে তাকে আসলে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো, যেন সে মানসিক স্বাস্থ্য সেবাটা নিতে পারে। এবং তার জন্য কিন্তু কন্টিনিউয়াস সাইকোথেরাপি প্রয়োজন হবে, যার জন্য তাকে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে। ভালো থাকবেন দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntppt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntppt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।